বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। মেঘলা আকাশ যেন সবকিছু ঢেকে ফেলতে চাইছে। আমি আর কিশোরী বসেছিলাম তারানাথের মটলেনের বাড়িতে, যেমনটা প্রতি মাসেই অন্তত একবার আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। আমরা যখনই আসি তারানাথের ঘরে একটা অদ্ভুত গন্ধ থাকে, ধূপ, পুরনো বই আর একটা অনির্বচনীয় ধরনের সোঁদা গন্ধ, যা আমাদের নিয়ে যায় একটা অদ্ভুত বিভোরে। অনেকক্ষণ একটানা বসার পর কিশোরী বলে উঠল, ঠাকুরমশাই, আজ বহুদিন বাদে আপনার কাছে এলাম। আপনার জীবনের কাহিনী তো প্রচুর। আপনার গল্প না শুনলে দিনটা যেন একেবারে অসম্পূর্ণ থেকে যায়। সে তাকালো আমাদের দিকে, চোখ দুটো যেন অতীতের কোনো ঘোরে ডুবে গেছে। ধীরে ধীরে বলল, আমার জীবনে কোনো কাহিনী গল্প নয় হে কিশোরী, সবটাই একেবারেই বাস্তব, এবং তার রেশ আমার জীবনে ভীষণভাবে প্রভাব ফেলে। আজকে যে জায়গা পাহ, যাকে কেন্দ্র করে এই ঘটনা, তার বিষয়ে বলি। তোমরা কি চৌধুরী বাড়ির কথা শুনেছ কখনো? কিশোরী মাথা নেড়ে বলল, কোন চৌধুরী বাড়ি? মালদহর কাছে একটা গ্রাম আছে, দক্ষিণপুর। সেখানে এক সময় ছিল এক জমিদার হরিপদ চৌধুরী। বাড়িটা এখন ধ্বংসপ্রায়, কিন্তু অনেক বছর আগে আমি গিয়েছিলাম সেখানে এক অদ্ভুত নিমন্ত্রণ পেয়ে। আমি কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করলাম, নিমন্ত্রণ? কাদের কাছ থেকে ঠাকুরমশাই? তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, সে এক অদ্ভুত চিঠি ছিল, হাতে লেখা নয়, আর হাতে ধরার মতোও নয়, স্বপ্নে পেয়েছিলাম। আর চিঠির শেষ লাইনে লেখা ছিল, আমরা অপেক্ষা করছি তারানাথ বাবু। এই কথাটা বলে কিছুক্ষণ তারানাথ কাঁধ ঝুঁকিয়ে চুপ করে গেলেন। বাইরের আকাশ যেন আরো একটু গাঢ় হয়ে এসছে, বিদ্যুৎ চমকাচ্ছে দূরে কোথাও। আমরা চুপ করে বসে আছি, কেউ কোনো শব্দ করলাম না। হঠাৎ তিনি একটা পাসিং শো বার করে ধরালেন, তারপর একটা দীর্ঘ টান দিয়ে বললেন, স্বপ্নের ভিতরে একটা ঘর, ঘরের দরজা আধ খোলা, ভিতরে বসে রয়েছে এক প্রৌঢ়, চন্দন বাটার মতো গন্ধ ভেসে আসছে চারিদিক থেকে। তিনি আমাকে ডাকলেন, বললেন, তারানাথ বাবু, আসবেন না? দক্ষিণপুরে আমরা অপেক্ষা করছি। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? তিনি শুধু হাসলেন। ঘুম ভেঙে দেখে বুকের মধ্যে চাপ ধরে আছে, ঘামছি পুরো শরীরে। কিন্তু তার থেকেও আশ্চর্যের কথা, পাশে পড়ে আছে একটা পুরনো চিঠি, ঝাঁঝালো ধূপের গন্ধ বেরোচ্ছে সেই পত্র থেকে। আর সেই একই লাইন, আমরা অপেক্ষা করছি তারানাথ বাবু। কিশোরীর চোখ গোল হয়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি সত্যি সেই জায়গায় গিয়েছিলেন? তারানাথ মাথা নাড়লেন, তারপর ধীরে ধীরে বললেন, হ্যাঁ, পরদিন ভোরে আমি রওনা দিলাম সেই গ্রামের উদ্দেশ্যে। হৃদয়ের গভীরে একটা অদ্ভুত টান কাজ করছিল, যেন না গেলেই কোনো বড় সর্বনাশ হবে। আর কি জানো, আমার সাধনা জীবনের অনুভূতি থেকে বলছিল, কেউ আমাকে ডেকে সেখানে আনছে, কারো ইচ্ছায় আমি সেখানে যাব। আচ্ছা ঠাকুরমশাই, এটা কবেকার ঘটনা? 1951 সাল। হাওড়া স্টেশন থেকে ট্রেনে চেপে রওনা দিলাম মালদহ স্টেশনের উদ্দেশ্যে। ট্রেন থেকে নামবার পর ঘোড়ার গাড়ি করে পৌঁছলাম সেই গ্রাম, দক্ষিণপুর। ভীষণভাবে একটা প্রায় পরিত্যক্ত গ্রাম, অল্প কটা কুঁড়ে ঘর, বেশিরভাগই ভাঙাচোরা। আর গ্রামের মাঝখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে বিশাল এক পোড়ো বাড়ি, লাল ইটের তৈরি, শ্যাওলা ধরা দেওয়াল। সেটাই চৌধুরী বাড়ি। প্রবেশ মুখে ভাঙা নাম ফলক, হরিপদ চৌধুরীর বাসস্থান। আশ্চর্য, আমি কারোর সাথে কথা বলিনি, কিন্তু গ্রামের কেউ বাধাও দিল না আমার প্রবেশে।
যেন আমার আগমন ওদের জানা ছিল। আমি গলাটা একটু খাঁকড়িয়ে জিজ্ঞাসা করলাম, "এই, কেউ আছেন? আমি তারানাথ, চৌধুরী বাবু, কেউ আছেন?" অনেকক্ষণ হাঁক দেওয়ার পর যখন দেখলাম কেউ কোনো সাড়া শব্দ দিচ্ছে না, আমি আস্তে আস্তে প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকলাম। সে তো ঢুকতেই হতো, চিঠি যে ভিতর থেকেই এসেছিল। কিন্তু যেই না অন্দরে পা দিলাম, শরীরের রক্ত যেন জমে গেল। ভিতরে ঢুকতেই অসংখ্য বাদুড় আওয়াজ করতে করতে বাইরে বেরিয়ে এলো। ঠিক তখনই একটা নারী কণ্ঠ কানে এলো আমার। স্বাগতম তারানাথ বাবু। আমি চমকে তাকালাম, কিন্তু কেউ কোথাও নেই। অথচ গলার ধরন, উচ্চারণ সবই যেন একেবারে আমার পাশ থেকে ভেসে এলো। এরপরই শুরু হলো অদ্ভুত সব আওয়াজ, যা আমার সাধনা জীবনে আমি কোনোদিনও ভুলতে পারবো না। তারানাথ থেমে গেলেন। আমরা দুজনেই এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছি। তারপর তিনি আবার বলতে শুরু করলেন। সে বাড়িতে প্রবেশের পর আমি ধীরে ধীরে আবিষ্কার করলাম, সময় সেখানে চলে না, দিন রাত্রির কোনো হিসাব নেই। আর যা দেখছি তা সবই বাস্তব নয়, অথচ স্বপ্নও নয়। একটা দীর্ঘ প্রাচীন নিঃসঙ্গতা যেন বাড়ির গায়ে গায়ে জমাট বেঁধে আছে। চারিদিক থেকে বাচ্চাদের আর্তনাদ, অসংখ্য মহিলাদের কান্নার শব্দ, পুরুষের কান্নার শব্দ। বাঁচাও, বাঁচাও আমায়, বাঁচাও, কে কোথায় আছো, কে কোথায় আছো, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এত আওয়াজ কোথা থেকে আসছে? কেনই বা আসছে? তারা কি বলতে চাইছে কিছুই বুঝতে পারছি না। কানের পর্দা ফেটে যাওয়ার জোগাড়। আমি দু কান চেপে বাইরের দরজা দিয়ে বেরোনোর চেষ্টা করলাম, কিন্তু কেউ যেন প্রবল শক্তি দিয়ে পিছনে টানছিল। আমি ভাবতে পারিনি এমন প্রবল বিপদের সম্মুখীন হব। যখন আমি বুঝতে পারলাম বিষয়টি ঠিক হচ্ছে না বা হাতের বাইরে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমি কাল ভৈরবকে স্মরণ করলাম ও মন্ত্র জপ করতে শুরু করলাম। ওম কালকায়া বিদ্মহে কালথিতায়া ধীমহি। শব্দগুলো আরো প্রচন্ড বেড়ে গেল। আমি আর নিজেকে সামলাতে পারছিলাম না। কি করব ভেবেই পাচ্ছিলাম না। আবারও সেই মন্ত্র জপ করতে থাকলাম ক্রমাগত। ধীরে ধীরে সেই শব্দগুলো বাতাসে মিলিয়ে যেতে শুরু করল। তারপর আমার কিছুই মনে ছিল না। আমি আর কিশোরী দুজনেই কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে আবারও জিজ্ঞেস করলাম ভয়ে ভয়ে, তারপর কি হলো ঠাকুরমশাই? তারপরের ঘটনাগুলো হ্যাঁ বলছি। তারপর আমি যখন চোখ খুললাম, দেখি আমি একটা তক্তপোষের উপরে শুয়ে। এক ভদ্রমহিলা আমার মাথায় পাখার হাওয়া দিচ্ছেন এবং তার পাশে আর এক ভদ্রলোক বসে। আমি হুড়মুড়িয়ে উঠে বসলাম। উঠেই জিজ্ঞাসা করলাম, এ কি? আমি কোথায়? আপনারা কারা? আমি তো চৌধুরী বাড়িতে ছিলাম, এখানে এলাম কিভাবে? আমি জিজ্ঞাসা করবার পর ওই ভদ্রলোক ও ভদ্রমহিলা নিজেদের দিকে কিছুক্ষণ তাকালেন। তারপর সেই ভদ্রলোক আস্তে করে আমার পাশে এসে বসলেন। তারপরে বললেন, আপনি আপনি এখন হ্যাঁ ঠিক আছেন তো ঠাকুর? আমি আমি নারায়ণ, আরও আমার স্ত্রী পদ্মা। এই বলে ওরা দুজনেই আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। তখন আমি বললাম, আরে আরে এ কি করছো? সুখী হ। তারপর কিছুক্ষণ শান্ত থেকে আবারও জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমি এখানে কিভাবে এলাম? ঠাকুর, আপনি চৌধুরী বাড়ির দ্বারের বাইরে মেঝেতে পড়েছিলেন। আমি ভোরবেলা যখন বেরোই সেই বাড়ির পাশ দিয়েই অন্য গ্রামে যাচ্ছিলাম, তখনই আপনাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখি। আমি সঙ্গে সঙ্গে আপনাকে নিয়ে আমার বাড়িতে চলে আসি।
ওই বাড়ি অভিশপ্ত ঠাকুর, কেউ ওই বাড়ির ত্রিসীমানায় যায় না। অনেক অনেক পাপ সেই বাড়ি ঘিরে রয়েছে। যারা যারা ওই বাড়ির মধ্যে প্রবেশ করেছে, কেউ কেউ আজ পর্যন্ত জীবিত ফিরে আসেনি। আপনাকে দেখে তাই খানিক অবাক হয়েছিলাম ঠাকুর। এই বলে নারায়ণ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর আমি আবার তাদের জিজ্ঞাসা করলাম, কেন, কি হয়েছে সেই বাড়িতে? কি অভিশাপ আছে সেখানে? নারায়ণ কিছুক্ষণ চুপ করে রইলেন, যেন একটা ভারী স্মৃতি বুকের ভিতর চেপে বসেছে। তারপর তিনি ধীরে বলে উঠলেন, ঠাকুর, সে অনেক বছর আগের কথা। হরিপদ চৌধুরী ছিলেন এই গ্রামের জমিদার। ভয়ঙ্কর রাগী মানুষ ছিলেন, কিন্তু ওই তন্ত্র মন্ত্র তপস্যা এসবেও দারুণ বিশ্বাস ছিল তার। শুনেছি তিনি নাকি কালীর খুব বড় উপাসক ছিলেন। দক্ষিণপুরের একদম শেষ প্রান্তে একটা গোপন কালী মন্দিরও ছিল, যেখানে তিনি মাঝরাতে গিয়ে পূজা করতেন, কথায় কথায় লক্ষণ করতেন, আর সেসব বলি দিতেন সেই মন্দিরে। বলির কথা বলছো? মানুষ বলি? নারায়ণ মাথা হেঁট করে বললেন, হ্যাঁ হ্যাঁ ঠাকুর, প্রথমে কেউ বিশ্বাস করত না, কিন্তু একদিন গ্রামের এক যুবক সেই মন্দিরের আশেপাশে গিয়েছিল আচমকাই। হঠাৎ সে দেখে ফেলে জমিদারের কীর্তিকলাপ। সে তড়িঘড়ি এসে তার বাড়ির লোককে জানিয়েছিল। তারা ভয় সেদিন কিছু বলেনি, কিন্তু তার পরের দিন তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তারপর থেকে গ্রামের লোকজন মন্দিরের কাছে যেত না। কিন্তু একদিন হঠাৎ সব কিছু বদলে গেল। পদ্মা এবার বললেন, হরিপদ চৌধুরীর বাড়ি থেকে এক রাত্রিরে প্রচন্ড চিৎকার শোনা গেল। গ্রামের লোক যখন সবাই মিলে সেই বাড়ির উদ্দেশ্যে যায়, তখন তারা দেখে সেই বাড়ির মধ্যে তার স্ত্রী, পুত্র, পুত্রবধূ, তার 3 সন্তান, প্রত্যেকেই খুব ছোট। প্রত্যেকের মৃতদেহ মেঝেতে পড়ে আছে, কিন্তু জমিদারকে তখন খুঁজে পাওয়া যায়নি। আর পরদিন সকালে দেখা গেল জমিদার নিজেই নিজের কালী মন্দিরে মৃত অবস্থায় পড়ে আছেন, মুখ খামচে ছিঁড়ে ফেলা, চোখ উপড়ে নেওয়া। এই বলে থামলেন নারায়ণ আর পদ্মা। নারায়ণ আর পদ্মা যখন এই ভয়ানক ঘটনার বর্ণনা দিচ্ছিলেন, তখন আমার মনে হচ্ছিল আমি যেন এখনো সেই বাড়ির ছায়ায় নিচে আছি। এতটাই জীবন্ত তাদের বিবরণ। কিন্তু একটা কথা বারবার আমার মাথায় ঘুরছিল, চিঠিটা কে পাঠালো, কে আমায় ডাকলো? আমি ধীরে বললাম, এইসব ঘটনা তো অনেক পুরনো শুনছি, কিন্তু আমাকে যে স্বপ্নে ডেকে পাঠালো সে কে, আর কি উদ্দেশ্যে? নারায়ণ মাথা নিচু করে থাকলেন। কিছুক্ষণের নীরবতার পর বললেন, আমার দাদুর মুখে শুনেছিলাম ঠাকুর, জমিদার হরিপদ চৌধুরী মরণের আগে এক ভয়ঙ্কর শপথ নিয়েছিলেন। বলেছিলেন এই বাড়ি যেন কেউ না ভাঙে আর না দখল করে। এই জমি আর এই মন্দির চিরকাল তারই থাকবে, আর যেই এই অঙ্গীকার ভাঙবে তাকে তিনি টেনে নিয়ে যাবেন তার জগতের অন্ধকারে। কিন্তু আমি তো ওই বাড়ি নিতে যাইনি বা কোনো মন্দিরে ঢুকিনি, আমায় তো শুধু ডাকা হয়েছিল। তাই তো ঠাকুর, আপনি ছাড়া আর কেউ তো কোনোদিন ফিরে আসেনি। হয়তো আপনিই একজন যাকে উনি নিজের হাতে ডেকে এনেছেন কোনো উদ্দেশ্যে। এই ঘটনা শোনার পর সারাটা দিন আমার মনের মধ্যে এক অদ্ভুত ভাবনা চলতে থাকল। এক পরিবার রাতের মধ্যে পুরো শেষ হয়ে গেল কিভাবে? পরদিন সকালে আমি নারায়ণের কাছ থেকে দক্ষিণপুর গ্রামের কিছু ইতিহাস জানার চেষ্টা করলাম। ওর কাছে ছিল সেই ছেলেটি যে জমিদারকে সেই কুকীর্তি করতে দেখেছিল। তার কিছু চিঠির পাতা তার স্ত্রী নারায়ণ এবং পদ্মাকে রাখতে দিয়েছিল। পাতাগুলো ভাঙা, ধুলো ধূসর,
কিন্তু লেখাগুলো স্পষ্ট। একটা পাতায় লেখা ছিল, আজ রাত্রে দেখলাম জমিদার আবার মানুষ বলি দিয়েছে। কালী মন্দিরের অদ্ভুত আওয়াজ, হাড়ের মতো কিছু একটা পোড়ানো হয়েছে। আর এক পাতায় লেখা, জমিদারের স্ত্রী বেশ কিছুদিন ধরেই অদ্ভুত আচরণ করছিলেন। শুনেছি তিনি জমিদারের নিষেধ অমান্য করে এক রাতে সেই মন্দিরে প্রবেশ করেছিলেন। তারপর থেকে তিনি নিস্তব্ধ, শূন্য চোখে তাকিয়ে থাকেন দেওয়ালের দিকে। এইসব পড়ে আমার মাথা আরো ঘুরে গেল। আমি ঠিক করলাম আবার আমি একবার সেই চৌধুরী বাড়িতে যাব, এবার প্রস্তুত হয়ে। তারানাথের প্রত্যেকটা কথা আমাদের শ্বাসরুদ্ধ করে রেখেছিল। দেখলাম কিশোরীর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। তারানাথ একটা লম্বা শ্বাস ফেললেন, যেন সেই পুরনো দিনের বাতাস এখনো তার ফুসফুসে আটকে আছে। আমি পরের দিন ভোরবেলা নারায়ণকে আমার সিদ্ধান্তের কথা বললাম। প্রথমে সে খুব ভয় পেল, বলল, ঠাকুর যাবেন না, ওই বাড়ি আপনাকে মেরে ফেলবে। কিন্তু আমি তাকে বোঝাতে পারলাম না। আমার ভিতরে একটা অদম্য টান কাজ করছিল, যেন কেউ অদৃশ্য সুতো দিয়ে আমায় টেনে নিয়ে যাচ্ছিল সেই বাড়ি থেকে। আমার সাধনার জ্ঞান বলছিল, এই রহস্য উন্মোচন করা আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কিশোরী প্রশ্ন করল, আপনি কি নারায়ণের সাহায্য নিয়েছিলেন? হ্যাঁ, তাকে বললাম আমাকে এক চৌধুরী বাড়ির কাছে পৌঁছে দিতে। সে প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু আমার জেদের কাছে হার মানল। সূর্য ওঠার আগেই আমরা যাত্রা শুরু করলাম। পথটা ছিল খুবই নীরব, যেন সমগ্র প্রকৃতি সেই অভিশপ্ত বাড়ির দিকে যেতে ভয় পাচ্ছিল। বাতাসের মধ্যেও একটা অদ্ভুত শীতলতা অনুভব করছিল, যা সকালে নরম হাওয়ার সাথে বেমানা। নারায়ণের মুখ থেকে মনে হচ্ছিল সে যেন কোনো নিশ্চিত মৃত্যু দিকে যাচ্ছে। তারানাথ হাতের সিগারেটটা অ্যাস্ট্রেতে রাখলেন। তার চোখ তখনও সেই অভিযানের তীব্রতায় ঝলমল করছিল। চৌধুরী বাড়ির দিকে যত এগোচ্ছিলাম, আমার বুকের ধুকপুকানি তত বাড়ছিল। তবে এবার একটা আত্মবিশ্বাস ছিল, যা আগের বার ছিল না। গতবারের অভিজ্ঞতা আমাকে শিখিয়েছিল, এই শক্তি সাধনায় নয়। নারায়ণের মুখটা ছিল পাথরের মতো। বাড়ির কাছে পৌঁছে সে আমাকে থামিয়ে দিল এবং দ্রুত গতিতে ফিরে গেল। আমি তাকে বললাম অপেক্ষা করতে, কিন্তু সে এতই ভীত ছিল যে আমার কথা শুনল না। বুঝলাম একাই আমাকে এই রহস্যের গভীরে প্রবেশ করতে হবে। কিশোরী বলল, আপনার ভয় লাগেনি ঠাকুরমশাই? ভয়? ভয় তো ছিলই, কিন্তু তার সাথে একটা কৌতূহলও ছিল। সাধনার জগতে আমি বহু অলৌকিক ঘটনা সাক্ষী হয়েছি, কিন্তু এমন টান আমি কোনোদিন অনুভব করিনি আগে। আমি বাড়ির প্রধান ফটকের সামনে দাঁড়ালাম। এবার ফটকটা যেন আরো বেশি জীর্ণ বলেই মনে হলো। ভাঙা নাম ফলকে হরিপদ চৌধুরীর নামটা যেন আরো স্পষ্ট হয়ে উঠেছিল, যেন সে আমাকে স্বাগত জানাচ্ছিল। আমি ফটক পেরিয়ে যখন ভেতরে ঢুকলাম, চারপাশে নীরবতা ছাড়া আর কিছুই দেখতে পেলাম না, শুধু ভাঙা গাছের টুকরো আর শুকনো পাতার মচমচ শব্দ। গতবার যেখানে বাদুড় উড়েছিল, এবার সেখানে নীরবতা। একটা চাপা উত্তেজনা অনুভব করছিলাম। আমি রক্ষা কবচ হিসাবে আমার তাবিজটা গলায় ঝুলিয়ে নিলাম এবং রুদ্রাক্ষ মালাটা হাতে নিলাম। কাল ভৈরবের মন্ত্রটা মনে মনে যোগ করতে শুরু করলাম। এবার আমি ধীর পায়ে অন্দরের দিকে এগিয়ে গেলাম। আমি আমার প্রতিটি পদক্ষেপে ভীষণ সতর্ক ছিলাম। যে নারী কণ্ঠটি আমাকে কতবার স্বাগত জানিয়েছিল, এবার তার কোনো চিহ্ন দেখতে পেলাম না, কিন্তু আমি অনুভব করছিলাম কেউ যেন আমার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছে। বাড়ির প্রতিটি ইটের কোণায় যেন একটা চাপা শক্তি লুকিয়ে আছে। অন্দরে প্রবেশ করতে করতে এবার আমি সেই জায়গায় পৌঁছালাম যেখানে গতবার অচৈতন্য হয়ে পড়েছিলাম। এবার মেঝেতে কোনো চিহ্ন ছিল না, কিন্তু একটা ঠান্ডা বাতাস অনুভব করলাম, যা বাড়ির বাকি অংশের চেয়ে ভিন্ন ছিল।
মনে হচ্ছিল এই বাতাস কোনো এক অদৃশ্য সত্তার উপস্থিতি জানান দিচ্ছে। আমি আমার রুদ্রাক্ষের মালা শক্ত করে ধরলাম। হঠাৎ কানের কাছে একটা মৃদু ফিসফিস শব্দ শুনতে পেলাম। গতবারের মতো এত তীব্র আওয়াজ নয়, কিন্তু আরো ভীতিপ্রদ। মনে হচ্ছিল যেন কেউ আমার খুব কাছে এসে দাঁড়িয়ে কথা বলছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। শব্দগুলো স্পষ্ট ছিল না, কিন্তু একটা চাপা আর্তনাদ আর হতাশা অনুভব করেছিলাম, যেন বহু আত্মার কান্না মিশে আছে সেই ফিসফিসে। কিশোরী জিজ্ঞাসা করলো, কিসের ফিসফিসানি ঠাকুর মশাই? মনে হচ্ছিল যেন বহু মানুষের কণ্ঠস্বর একসঙ্গে মিশে গেছে। মুক্তি, মুক্তি দাও। মাঝে মাঝে এমন কিছু শব্দ ভেসে আসছিল, কিন্তু বেশিরভাগটাই ছিল অস্পষ্ট। আমি চোখ বন্ধ করে কাল ভৈরবের মন্ত্র আরো জোরে জপ করতে লাগলাম। আমার সাধনার ক্ষমতা দিয়ে বুঝতে পারছিলাম এরা কোনো সাধারণ আত্মা নয়। এরা সেই সব আত্মা যাদের সেই কালী মন্দিরে বলি দেওয়া হয়েছিল বা এই বাড়ির অভিশাপের শিকার হয়েছিল। যখন শব্দগুলো কিছুটা কমলো, তখন আমি চোখ খুললাম। দেখলাম আমার সামনে দিয়ে একটা মৃদু আলোর রেখা বাড়ির ভেতর দিকে এগিয়ে যাচ্ছে। মনে হলো যেন কেউ আমাকে পথ দেখাচ্ছে। আমি কোনো দ্বিধা না করেই সেই আলোর রেখা অনুসরণ করতে লাগলাম। আলোটা আমাকে একটা ভাঙা দরজার পাশ দিয়ে নিয়ে গেল একটি জায়গায়, যা একসময় হয়তো চৌধুরী পরিবারের সদস্যদের পদচারণায় মুখরিত ছিল। এখন সেখানে শুধু ভাঙা আসবাবপত্র আর ওই মাকড়সার জাল। আলোর রেখাটা আমাকে একটা বড় ঘরের দিকে নিয়ে গেল। ঘরটা ছিল অন্ধকার, কিন্তু জানালার ভাঙা কাঁচ দিয়ে বাইরে থেকে আসা মেঘলা দিনের আলো এসে পড়ছিল। ঘরের মাঝখানে একটা ভাঙা কাঠের টেবিল, আর তার চারপাশে ছড়ানো ছিল কিছু পুরনো কাগজ আর ভাঙা মূর্তি। আলোটা ঠিক সেই টেবিলের উপরে গিয়ে থেমে গেল। তারানাথের কণ্ঠস্বর আবারও গম্ভীর হয়ে উঠল, যেন তিনি এক গভীর গোপন রহস্যর দ্বার উন্মোচন করতে চলেছেন। আমি টেবিলের কাছে গেলাম। আমার হাতে ধরা রুদ্রাক্ষের মালাটা যেন আরো উত্তপ্ত হয়ে উঠেছে। টেবিলের উপর একটা মোটা ডায়েরি পড়েছিল, আর পাতাগুলো হলুদ হয়ে গেছে। তার ডায়েরির উপরে লেখা ছিল হরিপদ চৌধুরী, সাল 1951। আমার বুকটা ধক করে উঠল। আমি কাঁপতে কাঁপতে ডায়েরিটা খুললাম। প্রথম পাতায় লেখা ছিল জমিদারের হাতের লেখা, যা ছিল একটু কিছুটা এলোমেলো এবং প্রচণ্ড ক্রোধে ভরা। প্রথম কিছু পাতা জমিদার তার নিজের ক্ষমতা, তার পূজার বর্ণনা এবং গ্রামবাসীদের প্রতি তার ঘৃণার কথা লিখেছিলেন। তারিখ দিয়ে লেখা ছিল 10ই আশ্বিন। আজ আবার এক মূর্খ গ্রামের লোককে বলি দিলাম। কালীর তুষ্টির জন্য এর প্রয়োজন ছিল। ওরা বোঝে না আমি কি ক্ষমতা লাভ করেছি। এমন সব ভয়ানক কথা লেখা ছিল। আমি পাতা উল্টে চললাম। প্রতিটি শব্দ যেন আমাকে এক অন্ধকার অতীতে টেনে নিয়ে যাচ্ছিল। ডায়েরির মাঝামাঝি গিয়ে এক নতুন মোড় এলো। জমিদারের স্ত্রীর লেখা ছিল সেটা। এক পাতায় লেখা ছিল, আমার স্ত্রী আজ মন্দিরে গিয়েছিল। তাকে নিষেধ করেছিলাম, কিন্তু সে মানেন। তার চোখে ভয় দেখেছি। সে যেন কিছু দেখে ফেলেছে যা তার দেখা উচিত ছিল না। পরের পাতায় লেখা, সে এখন অন্যরকম আচরণ করছে, আমার পুজোয় বাধা দিচ্ছে। মনে হচ্ছে তার মধ্যে অন্য কোনো সত্তা প্রবেশ করেছে। কালী কি আমার প্রতি রুষ্ট হয়েছে? এই কথাগুলো পড়ে নারায়ণের দেওয়া তথ্য মনে পড়ল। জমিদার স্ত্রী নাকি মন্দির থেকে ফেরার পর থেকে অস্বাভাবিক হয়ে গিয়েছিলেন। আরেক পাতায় লেখা ছিল, আজ আমি আমার স্ত্রীকে বেঁধে রেখেছি। সে অনবরত চিৎকার করছে। মায়ের কাছে ক্ষমা চেয়েছি। এই বাড়ি এখন আর পবিত্র নয়, শয়তান প্রবেশ করেছে। প্রতিটি শব্দ যেন জমাট বাঁধা ভয় আর উন্মাদনা নিয়ে লেখা, যা বোঝাচ্ছিল জমিদার তখন তার মানসিক ভারসাম্য হারাতে শুরু করেছেন। তার পরের পাতাগুলো তো আরো ভয়ঙ্কর। জমিদার তখন বিশ্বাস করতে শুরু করেছেন যে তার স্ত্রীর মধ্যে কোনো আত্মার প্রকাশ ঘটেছে। তার মাধ্যমে কেউ তাকে ধ্বংস করতে চাইছে। তিনি লিখেছেন, আমার পরিবারকে রক্ষা করতে আমাকে আরো শক্তিশালী হতে হবে। কালীর কাছে আমি আরো রক্ত দেব। এই শয়তানকে আমি পরাজিত করব। এবং শেষ কিছু পাতায়
এসে আমি স্তম্ভিত হয়ে গেলাম। সেই পাতায় লেখা, আজ আমি আমার স্ত্রী, পুত্র, পুত্রবধূ আর তার 3 সন্তানকে হত্যা করতে চলেছি। জানি না এটা ঠিক হচ্ছে কিনা, কিন্তু আমার আর কোনো উপায় নেই। সেই আওয়াজগুলো আমায় গ্রাস করেছে, আমার কান ব্যথায় ফেটে যাচ্ছে। আমি আর নিতে পারছি না, আমি আর পারছি না। সেটাই ছিল ডায়েরির শেষ পাতা। তারানাথ ডায়েরিটা বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার মুখ দেখে মনে হচ্ছিল তিনি যেন অনেক বছর আগের সেই দিনটিতে ফিরে গেলেন। ডায়েরিটা পড়ে আমি সমস্ত রহস্য বুঝতে পারলাম। হরিপদ চৌধুরী তার স্ত্রীর মধ্যে কোনো এক অশুভ সত্তার প্রবেশ দেখেছিল, যা তার পরিবারকে গ্রাস করেছিল, এবং সেই বাড়িতে এমন কিছু শক্তিশালী আত্মার প্রবেশ হয়েছিল যা তাকে তিষ্ঠতে দেয়নি। সেই ডায়েরির প্রতিটা পাতা যেন চাবুকের ঘা মারছিল আমার মনে। হরিপদ চৌধুরীর উন্মাদনা আর তার নিজের হাতে তার পরিবারকে শেষ করার যন্ত্রণা দুটোই যেন মিলে মিশে একাকার হয়ে গিয়েছিল। কিন্তু কেন এমন হলো? কেবল অশুভ আত্মার প্রবেশ, নাকি এর পেছনে আরো গভীর কোনো কারণ ছিল? আমার সাধনার অভিজ্ঞতা আমাকে বারবার বলছিল, অশুভ শক্তি সহজে প্রবেশ করতে পারে না যদি না তাদের জন্য কোনো দ্বার খোলা হয়। আর সেই দ্বার সম্ভবত জমিদার নিজেই খুলে দিয়েছিলেন, তার অতিরিক্ত বলি আর তন্ত্র সাধনার ভুল প্রয়োগের মাধ্যমে। আমি ডায়েরিটা হাতে নিয়ে চোখ বন্ধ করে আরও একবার কাল ভৈরবের মন্ত্র জপ করলাম। এবার মন্ত্রের প্রতিটি শব্দ আমার মস্তিষ্কের প্রতিটি কোণে যেন প্রকম্পিত হতে লাগলো। আমি অনুভব করলাম এই বাড়িতে ছড়িয়ে থাকা অসংখ্য আর্তনাদকারী আত্মা আমার দিকে আরো বেশি আকৃষ্ট হচ্ছে, যেন তাদের মুক্তির একমাত্র ভরসা আমি। সেই ফিসফিসানি আরো তীব্র হলো, তবে এবার তা কেবল ভীতিপ্রদ ছিল না, তাতে এক ধরনের আকুতি মিশেছিল। মুক্তি, মুক্তি। আমি বুঝতে পারছিলাম ডায়েরিটা আমার হাতে আসার পর থেকেই এই আত্মারা যেন আমার কাছে একটা বার্তা চাইছে, তাদের মুক্তির পথ। আমার মনে পড়ল নারায়ণ বলেছিল, জমিদার শপথ নিয়েছিলেন এই বাড়ি কেউ ভাঙতে পারবে না। কিন্তু একটা পরিবারের এমন করুণ পরিণতি, নিশ্চয়ই এর পেছনে কালী পুজোর ভুল প্রয়োগ বা কোনো গুরুতর তন্ত্রক্রিয়া ত্রুটি ছিল। জমিদার হয়তো ভেবেছিলেন অধিক বলিদানের মাধ্যমে তিনি আরো বেশি শক্তি অর্জন করবেন, কিন্তু সম্ভবত তিনি যা অর্জন করেছিলেন তা ছিল অশুভ শক্তির দ্বার উন্মোচন। তিনি হয়তো কালীর নামে নরবলি দিয়ে শয়তানকে ডেকে এনেছিলেন, যার ফলস্বরূপ তার নিজের পরিবারিক গ্রাস হয়েছিল। ডায়েরিটা পড়ার পর আমার পরবর্তী পদক্ষেপ কি হবে তা পরিষ্কার হয়ে গেল। আমাকে ওই কালী মন্দিরে যেতেই হবে, যেখানে সমস্ত ঘটনার সূত্রপাত। সেখানেই হয়তো সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। কিন্তু এই কাজটা সহজ ছিল না। গ্রামের লোক সেই মন্দিরের ত্রিসীমানায় যায় না, এবং জমিদারের দাদুর কথা অনুযায়ী যে সেই অঙ্গীকার ভাঙবে তাকে তিনি টেনে নিয়ে যাবেন তার জগতের অন্ধকারে। তবুও আমার ভয় লাগছিল না, বরং এক অদম্য সংকল্প আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। আমি অনুভব করছিলাম এই আত্মাদের মুক্তি দেওয়া আমার সাধনার এক অনিবার্য অংশ হয়ে উঠেছে। আমি সাবধানে টেবিল থেকে ডায়েরিটা তুলে আমার ঝোলায় রাখলাম। বাড়ির ভেতরের নিস্তব্ধতা আবার আমাকে গ্রাস করল। সেই মৃদু আলোর রেখাটা তখনও ছিল, তবে এবার সেটা আমার সামনে দিয়ে নয়, যেন মন্দিরের দিকে ইঙ্গিত করছিল। আমি সেই ইঙ্গিত অনুসরণ করে এগিয়ে চললাম। বাড়ির ভাঙাচোরা অংশগুলো পেরিয়ে স্যাঁতস্যাঁতে দেওয়ালগুলোর পাশ দিয়ে আমি একটা সরু গলিপথে পৌঁছালাম। সেই পথটা যেন অন্ধকার আর নিস্তব্ধতার এক দীর্ঘ সুড়ঙ্গ। কিছুক্ষণ হাঁটার পর
আমি একটা ছোট খোলা জায়গায় পৌঁছালাম। চারপাশটা আগাছায় ঢাকা, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে একটা ভাঙাচোরা কাঠামো। সেটাই সেই কালী মন্দির। মন্দিরটা ছিল খুবই ছোট, কিন্তু তার পরিবেশটা ছিল ভয়ঙ্কর ভারী। মন্দিরের ভেতরে একটা পোড়া গন্ধ ভেসে আসছিল, যেন অনেক বছর ধরে এখানে কিছু পোড়ানো হয়েছে। ভেতরে একটা ছোট পাথরের মূর্তি ছিল, যা ছিল কালীর বিকৃত রূপ। মূর্তিটার চোখগুলো ছিল শূন্য, যেন সমস্ত যন্ত্রণা আর অভিশাপ ধারণ করে আছে তা। মন্দিরের ভেতরে পা রাখতেই আমার রুদ্রাক্ষ মালাটা প্রচন্ড উত্তপ্ত হয়ে উঠল। আমি বুঝলাম আমি সঠিক জায়গায় পৌঁছেছি। এখানে যে অশুভ শক্তি বাসা বেঁধে আছে তা কল্পনার চেয়েও ভয়ঙ্কর। আমি মন্ত্র জপ করতে শুরু করলাম। আমার কণ্ঠস্বর মন্দিরের নিস্তব্ধতাকে ভেঙে দিল, আর সেই শব্দগুলো যেন দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। মন্ত্র জপ করতে করতেই আমি অনুভব করলাম মন্দিরটার ভিতর থেকে একটা ঠান্ডা হাওয়া আমার দিকে ধেয়ে আসছে। সেই হাওয়াতে একটা প্রাচীন বিষাদ আর ক্রোধের মিশ্রণ ছিল। আমি বুঝতে পারছিলাম জমিদার হরিপদ চৌধুরী এবং তার বলি দেওয়া আত্মারা এই মন্দিরের সঙ্গে গভীরভাবে আবদ্ধ। তারা এই স্থান ত্যাগ করতে চায় না, অথবা হয়তো তারা আটকে আছে এই অভিশাপের জালে। হঠাৎ করেই মন্দিরের ভেতরকার পরিবেশ বদলে যেতে শুরু করলো। ফিসফিসানি রূপান্তরিত হলো কোলাহলে। মনে হলো অসংখ্য কণ্ঠস্বর একসঙ্গে আর্তনাদ করছে, হাসছে। আর কিছু বোঝার আগেই আমার মনে হলো আমি যেন বহু মানুষের ভিড়ে আটকা পড়েছি। বাচ্চাদের কান্নার আওয়াজ, নারীদের দীর্ঘশ্বাস আর পুরুষদের তীব্র ক্রোধ এছাড়াও আমাকে ঘিরে ধরল। আমার কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম। সবাই একসাথে বলছে, মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও। এরাই ছিল সেই আত্মারা যারা জমিদার হরিপদ চৌধুরীর দ্বারা বলি হয়েছিল। আমি চোখ বন্ধ করে কাল ভৈরবের মন্ত্র আরো তীব্র গতিতে জপ করতে শুরু করলাম। সাথে এই মুক্তির জন্য আবেদন করতে শুরু করলাম। আমার শরীর কাঁপছিল, কিন্তু আমি জানতাম আমাকে অবিচল থাকতে হবে। আমার সাধনার সমস্ত শক্তি দিয়ে আমি ওই আত্মাদের সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা করলাম। আমি তাদের যন্ত্রণা অনুভব করতে পারছিলাম। তাদের মুক্তির আকুতি আমার হৃদয়ে প্রবেশ করছিল। মন্ত্র জপ করতে করতে আমি অনুভব করলাম আমার শরীরের ভিতর দিয়ে একটা শক্তি প্রবাহিত হচ্ছে, যা ওই নেতিবাচক শক্তিকে প্রতিহত করার চেষ্টা করছে। আমি স্পষ্ট দেখলাম মন্দিরটার চারপাশে একটা আলোর বলয় তৈরি হচ্ছে, যা ধীরে ধীরে বাইরের দিকে প্রসারিত হচ্ছে। এই আলো ছিল কাল ভৈরবের শক্তি, যা অশুভ শক্তিকে বিতাড়িত করে এবং পথভ্রষ্ট আত্মাদের মুক্তি দান করে। আমি দেখতে পেলাম সেই আলোর বলয়গুলো থেকে শয়ে শয়ে প্রেত আত্মারা বাতাসে মিলিয়ে যেতে শুরু করলো। সে যে কি ভয়ঙ্কর দৃশ্য তোমাদের কি বলবো। আমার মন্ত্রের শক্তি যখন তুঙ্গে, সেই কোলাহল ধীরে ধীরে স্তিমিত হতে লাগলো। আর্তনাদগুলো আস্তে আস্তে বাতাসে মিশতে শুরু করলো, যেন তাদের মধ্যে এক ধরনের স্বস্তি ফুটে উঠছিল। আমি বুঝলাম আমার সাধনা সফল হচ্ছে, এই আত্মারা মুক্তির পথ খুঁজে পাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমি কালী মূর্তির সামনে একটা ছায়ামূর্তিকে দেখতে পেলাম। সেটা ছিল জমিদার হরিপদ চৌধুরীর ছায়া। তার মুখ ছিল যন্ত্রণা ক্লিষ্ট, চোখগুলো শূন্য, আর তার শরীরটা যেন বাতাসে মিলিয়ে যেতে চাইছে। তিনি আমার দিকে হাত বাড়িয়ে কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু তার কণ্ঠস্বর ছিল অস্পষ্ট। হয়তো তিনি ক্ষমা চাইছিলেন, হয়তো তিনি চাইছিলেন মুক্তি। আমি তার দিকে তাকিয়ে একটা গভীর শ্বাস নিলাম এবং মনে মনে বললাম, শান্তি পাও জমিদার, তোমার কৃতকর্মের ফল ভোগ করেছ, এবার বিশ্রাম নাও। তারপর হঠাৎ দেখতে পেলাম উল্টো দিকে একদল অবয়ব হেঁটে চলে যাচ্ছে। জমিদার, তার স্ত্রী, সন্তান, পুত্রবধূ ও তার 3 সন্তান। মনে মনে তখন আমি একটাই কথা বলছিলাম, জমিদারের শাস্তি কেন তাদের পরিবারকে ভোগ করালে ঠাকুর?
সেই বাচ্চাগুলোই বা কি দোষ করেছিল? কিন্তু উপায় তো নেই, সে সবই এখন অতীত। আস্তে আস্তে সেই অবয়বগুলো বাতাসে মিশতে শুরু করল। আমার মন্ত্র যখন শেষ হলো তখন মন্দিরটা পুরোপুরি শান্ত হয়ে গেল। সেই বাতাস, সেই ফিসফিসানি, সেই কোলাহল সব মিলিয়ে গেল, যেন এতক্ষণ যা ছিল তা কেবলই একটা দুঃস্বপ্ন। মন্দিরটা এখন নিস্তব্ধ। পবিত্র বাতাসের পরশে যেন সে তার সমস্ত কলঙ্ক থেকে মুক্ত। আমি ধীরে ধীরে চোখ খুললাম। মন্দিরের ভেতরে কোনো ছায়া ছিল না, শুধু সেই পাথরের কালী মূর্তিটা শান্তভাবে দাঁড়িয়েছিল, যেন সে নিজেও দীর্ঘদিনের অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। আমি দীর্ঘশ্বাস ফেলে মন্দির থেকে বেরিয়ে এলাম। সূর্য তখন আকাশে উঁকি দিচ্ছে। বাতাসটা শীতল হলেও তাতে এক ধরনের প্রশান্তি ছিল। যে স্থানে সম্পূর্ণ নীরবতা গ্রাস করেছিল সেখান থেকে পাখিদের কিচিরমিচিরের শব্দ আমি অনুভব করলাম। আমার কাঁধ থেকে একটা বিশাল বোঝা নেমে গেছে। এই বাড়ির অভিশাপ থেকে মুক্তি পেয়েছিল এই গ্রামের মানুষ, আর সবচেয়ে বড় কথা, মুক্তি পেয়েছিল সেই সমস্ত নিরপরাধ আত্মারা যারা এতদিন এই বাড়িতে আটকা পড়েছিল। আমি ধীরে ধীরে কালী মন্দির থেকে বেরিয়ে এলাম। গ্রামের দিকে হেঁটে চললাম, যেখানে নারায়ণ হয়তো আমার জন্য অপেক্ষা করছিল। পথের ধারে গাছগুলো যেন নতুন করে নিঃশ্বাস নিচ্ছিল, পাখিরা কলরব করছিল। মনে হচ্ছিল এই গ্রামের উপর থেকে এক কালো ছায়া সরে গেছে এবং নতুন করে জীবন ফিরে এসেছে। আমি জানি এই ঘটনা আমার সাধনা জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। হরিপদ চৌধুরীর চিঠি আমাকে এক অদ্ভুত রহস্যের গভীরে টেনে নিয়ে গিয়েছিল, কিন্তু সেই রহস্য উন্মোচনের মাধ্যমে আমি বহু আত্মাকে মুক্তি দিতে পেরেছিলাম, আর তাদের সাথে মুক্তি পেয়েছিল আমারও এক গভীর জিজ্ঞাসা। তারানাথ থামলেন। তার চোখে এক অদ্ভুত শান্তি ঝলমল করছিল। আমি আর কিশোরী দুজনেই স্তব্ধ হয়ে বসেছিলাম। বাইরের আবহাওয়া যেন শান্ত হয়ে গেছে, বিদ্যুৎ চমকানোও বন্ধ হয়েছে। মেঘেরা সরে গিয়ে এক টুকরো চাঁদের আলো উঁকি দিচ্ছে। তারপর নারায়ণ আর পদ্মা কি বললেন? আমি যখন নারায়ণের বাড়িতে ফিরলাম তখন সকাল হয়ে গেছে। নারায়ণ এবং পদ্মা দুজনেই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আমাকে অক্ষত দেখে তাদের চোখে মুখে স্বস্তির ছাপ স্পষ্ট ছিল। আমি তাদের সব কথা খুলে বললাম, ডায়েরির কথা, জমিদারের উন্মাদনার কথা এবং সেই আত্মাদের কাহিনী। তারা প্রথমে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু যখন তারা দেখল যে আমি সম্পূর্ণ সুস্থ এবং বাড়ির পরিবেশ শান্ত হয়ে গেছে, তখন তাদের মুখে এক অনাবিল আনন্দ ফুটে উঠল। ঠাকুর, আপনি আপনি এই গ্রামের উপর থেকে এক বিশাল অভিশাপ তুলে নিয়েছেন। আমরা আমরা চিরকাল আপনার কাছে ঋণী থাকব। হ্যাঁ ঠাকুর, এখন আমাদের বাচ্চারা নির্ভয়ে খেলাধুলো করতে পারবে। রাতে আর কোনো চিৎকার শোনা যাবে না। আমি তাদের বললাম, এই বাড়িতে আর কেউ থাকবে না, এটি ভেঙে দেওয়া উচিত, কারণ এই অভিশাপের শেষ চিহ্নটুকুও মুছে ফেলা দরকার। নারায়ণ এবং গ্রামবাসী আমার কথা মেনে নিল। পরে শুনেছি গ্রামবাসীরা সেই বাড়িটি সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছিল এবং সেই জমিতে একটি ছোট আশ্রম তৈরি করেছিল, যেখানে প্রতিদিন শান্তি পাঠ করা হয়। তারানাথ একটি অতৃপ্ত হাসি হাসলেন। তার গল্পটা শেষ হয়েছে, কিন্তু তার প্রভাব আমাদের মনে একটা গভীর ছাপ ফেলেছে। সেই থেকে আমি যখনই মালদহের আশেপাশে যাই, দক্ষিণপুর গ্রামে একবার করে ঘুরে আসি। এখন সেখানে নতুন জীবন শুরু হয়েছে। সেই পোড়ো বাড়ির জায়গা এখন এক শান্ত আশ্রম, যেখানে প্রতিদিন সান্ধ্য প্রার্থনা হয়। সেই ভয়ালো স্মৃতির উপরে যেন শান্তির প্রলেপ পড়েছে। তারানাথ থামলেন। বাইরে চাঁদ উঠেছে। তার স্নিগ্ধ আলোয় মটলেনের বাড়িটা যেন আরো রহস্যময় দেখাচ্ছে। আমরা দুজনেই চুপ করে বসে রইলাম। তারানাথের ওই অলৌকিক অভিজ্ঞতা যেন আমাদের নিজস্ব উপলব্ধির জগৎকে আরো প্রসারিত করে দিল। অবিশ্বাস্য ঠাকুরমশাই,
আপনার জীবন সত্যি সত্যি সাধারণের বাইরে। হ্যাঁ ঠাকুরমশাই, এমন ঘটনা আমাদের কাছে শুধু গল্প নয়, যেন এক জীবন্ত ইতিহাস। এই অভিজ্ঞতাগুলো আমাদের শিখিয়ে দেয় জগতের বাইরেও এক অদৃশ্য শক্তি কাজ করে। ঠিকই বলেছ কিশোরী, এই জগৎ রহস্যময়, আর এই রহস্য ভেদ করাই আমাদের মতো সাধকদের কাজ। শুধু পার্থিব জ্ঞান দিয়ে সবটা বোঝা যায় না, তার জন্য দরকার আধ্যাত্মিক দৃষ্টি আর সাহস। এই ঘটনা আমাকে শিখিয়েছিল কিছু আত্মা মুক্তির জন্য আমাদের সাহায্যের অপেক্ষায় থাকে। তাদের জন্য সঠিক পথের দিশা দেখাতে পারলেই তারা শান্তি পায়। তারানাথ দীর্ঘশ্বাস নিলেন। তার চোখে তখন এক গভীর প্রশান্তি। তিনি আবারও একটা সিগারেট ধরালেন, আর সেই ধোঁয়ার কুণ্ডলী যেন এক রহস্যময় অতীতকে ধীর গতিতে মেলিয়ে দিচ্ছিল। আমরা বুঝলাম তারানাথের হয়তো এখনো অনেক গল্প আছে, যা হয়তো একদিন তিনি আমাদের শোনাবেন। আপাতত এই গল্প আমাদের মনকে এক অন্য জগতে নিয়ে গেছে, যেখানে বাস্তব আর অলৌকিকতার সীমারেখা অনেকটাই অস্পষ্ট। তারানাথের কাহিনী শেষ হতে আমি আর কিশোরী আস্তে আস্তে রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। একটা অদ্ভুত নীরবতা ছিল আমাদের দুজনের মধ্যেই, যেন আমরাও সেই ঘটনার সাক্ষী ছিলাম। পরিবারের কথা ভেবে সামান্য কষ্ট হচ্ছিল, কিন্তু পাপের শাস্তি একদিন না একদিন পেতে হয়, এই কথাটা আমি আমার ঠাকুরমশাইয়ের কাছ থেকে শুনেছিলাম। যাই হোক, বৃষ্টিটা এখন অল্প বিস্তর হয়ে চলেছে। কিশোরীকে তার বাড়ির সামনে পৌঁছে দিয়ে আমিও চললাম আমার বাড়ির উদ্দেশ্যে। ভালো থাকবেন সকলে। কাহিনীটি গিয়ে আবার লিখতে হবে। কত পাঠকরা অপেক্ষা করে রয়েছে কাহিনীগুলো পড়ার জন্য।